আচ্ছা, তাহলে আমরা পড়ছি তোমার যেটা হচ্ছে ইউনিট 2। আগের দিনে আমরা এখানে ছিলাম ইউনিট 2 ভেক্টর। তো প্রয়াসের গতি বা প্রজেক্টাইল মোশন লাস্ট দিনে হয়েছিল। সেখানে শেষের দিকের যে পার্টটা অর্থাৎ সঞ্চার পথ, সেটাতে একটু সমস্যা অনেকেই বলছিলে, তো সেটাকে আমি আগে বলে দিই, তারপরে বাকি অন্য পোর্শনে যাব। তো এখানে তোমরা যে কোঅর্ডিনেট সিস্টেম পড়েছো, আমাদের একটা এক্স ওয়াই সিস্টেম, তো তার মধ্যে কোনো একটা বিন্দু এখানে, এটাকে আমরা কিভাবে লিখি, যে বিন্দুটার অবস্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। এই এক্স ওয়াই বলতে কি বোঝায়, যে এটা যদি মূল বিন্দু হয় ও, তাহলে এই এক্স ওয়াই বলতে এই যে বিন্দুটা, এটা মানে হচ্ছে যে অর্থাৎ এক্স এর দিকে, মানে এই দিকটাতে এক্স পরিমাণ গেল, আর এদিকটা ওয়াই পরিমাণ। তো এটা ওয়াই মানে এটা ওয়াই, এদিকটা এক্স, তার মানে এদিকে এতটা এক্স আর এবং এতটা ওয়াই সরণ হলো তার। এই বিন্দুটার মানে এটা, এই বিন্দুটার নাম যদি আমি পি নাম দিই, তাহলে পি বিন্দুটা আসলে কতটা দূরে, এক্স অক্ষের দিকে এই স্মল এক্স এবং ওয়াই অক্ষের দিকে স্মল ওয়াই, এতটা ডিস্টেন্স। এই স্থানাঙ্ক বলতে এটা বোঝায়, এটা আমরা জানি। এখন আমাদের এরকমই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এরকমই ছিল। তো সেখানে আমাদের এই বিন্দুটা এখানে নেওয়া হয়েছিল পি। এখন এই পি বিন্দুটা পর্যন্ত পৌঁছাতে গিয়ে তার কি কি রকম সরণ হয়েছে। একটা হচ্ছে যে তার হরাইজন্টাল সরণ এক্স পরিমাণ হয়েছে। এখন এই হরাইজন্টাল দিকে তার ভেলোসিটি কত ছিল, আমরা জানি যে এই দিকের ভেলোসিটিটা আমরা ভি নিয়েছিলাম প্রাথমিকভাবে, আর এটা থিটা কোণ করেছিল এর সাথে। তাহলে এই দিকের উপাংশটা হচ্ছে ভি কস থিটা, আর এদিকটা ছিল উপাংশটা হচ্ছে ভি সাইন থিটা। এখন ভি কস থিটা ভেলোসিটিতে এক্স দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেটা হচ্ছে এক্স বাই ভি কস থিটা। এটা কেন ব্যাখ্যা করতে গেলে আবার তোমাদের গুলিয়ে যাবে, তোমরা দেখো ভালো করে, এটা খুব সহজ। এস ইকুয়াল টু ভিটি, তো টি ইকুয়াল টু এস বাই ভি। এখানে এসটা হচ্ছে সরণ এক্স আর ভিটা হচ্ছে ভি কস থিটা এই দিকটাতে। আচ্ছা, এটা একটা গেল। আর এই পাশে আমি লিখছি এই দিকটা, হরাইজন্টালের দিকটা। হরাইজন্টালের দিকটাতে কি পাচ্ছি, এই সরি ভার্টিক্যালের দিকটা, ভার্টিক্যালে কি আছে, সরণ হচ্ছে ওয়াই। এখানে ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেন নিচ্ছি, কারণ অবিলম্ব দিকে বা উলম্ব দিকে কিন্তু ত্বরণ আছে, অভিকর্ষ যে ত্বরণ আছে, তাহলে ত্বরণ সম্মিলিত এস এর ফর্মুলা হচ্ছে এইটা, আর সুষম বেগ যেখানে ত্বরণ নেই সেটার জন্য ফর্মুলা এটা। সেই জন্য আমরা এটা এই পাশটা এইটা ইউজ করেছি যখন হরাইজন্টালের ক্ষেত্রে, কিন্তু উলম্ব ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করছি। তো এই ক্ষেত্রে উলম্ব দিকে সরণ কত, ওয়াই, উলম্ব দিকে বেগ কত, প্রাথমিক বেগ হচ্ছে ভি সাইন থিটা, টিটাকে টি ধরছি, প্লাস হাফ অফ জি, এখানে এটা কত, এটা হচ্ছে মাইনাস জি, কারণ কি বস্তুটা উপরের দিকে যাচ্ছে কিন্তু জিটা নিচের দিকে, টি স্কোয়ার। এবারে এই ওয়াই ইকুয়াল টু, আসলে আমরা এখানে যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই সম্মিলিত একটা ইকুয়েশন বা সমীকরণ, যেখানে এক্স ওয়াই থাকবে, টিটা থাকবে না। টিটা এখানে কোনো কারো অংশ না, এখানে কোনো কিছুতেই টি কিছুই নয়, কিন্তু টিটা আমার একটু ধার করা টাইপের, ভাড়া করা, ওটাকে নিয়েছিলাম আবার ওটাকে ফেরত দেবো। তাহলে সেই জন্য এই টির মান হচ্ছে এক্স বাই ভি কস থিটা, এটাকে আমি আবার ফেরত দেবো। তাহলে এখানে ভি সাইন থিটা ছিল, টির মান হচ্ছে কত, এক্স বাই ভি কস থিটা, মাইনাস এখানে এই যে মাইনাসটা এখানে চলে এলো, হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে এটা আবার এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তারপর তাহলে ওয়াই ইকুয়াল টু, এটা একটু সিম্পলিফাই করলে সাইন বাই ভি ভি কেটে যাচ্ছে, সাইন বাই কস মানে টেন, থিটা এক্স মাইনাস এটা হচ্ছে যে জি বাই টু ভি
g/2v² cos স্কয়ার থিটা ইন্টু এক্স স্কয়ার। এই হচ্ছে সমীকরণ। এইটাকে দেখতে এরকম লাগছে y ইকুয়াল টু সামথিং ax মাইনাস বি এক্স স্কয়ার। এটাকে তুলনা করার জন্য আমি এটা লিখলাম। ব্যাপারটা এরকম দেখাচ্ছে কারণ a মানে একটা কনস্ট্যান্ট যেটা এখানে tan থিটা, b মানে একটা কনস্ট্যান্ট যেখানে g/2v² cos থিটা এক্স স্কয়ার, অর্থাৎ x এবং y এর মধ্যে রিলেশনটা কেমন সেটা হচ্ছে এইটা। এবং এই টাইপের ইকুয়েশনটা হচ্ছে একটা অধিবৃত্ত আকৃতির, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে প্যারাবোলা বা অধিবৃত্ত। অধিবৃত্তের সমীকরণ এরকম হয়। তোমরা এটা ম্যাথামেটিক্সের আরও ডিটেল যেটা হচ্ছে ম্যাথামেটিক্স যেটা জিওমেট্রি যে সেখানে পাবে। তাহলে এখানে ঘটনাটা হচ্ছে কি যে এর এক ঘাত এবং এক্স এর এক ঘাত এবং দ্বিঘাত সব মিলেমিশে একটা সমীকরণ আছে। কেউ যদি এটা নাও লেখে না বোঝে অসুবিধা নেই, এইটুকুই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, এটা নিয়ে আর বেশি এগোনোর দরকার নেই, তোমরা এটা খাতায় বারবার করলে অটোমেটিক বুঝে যাবে। এবার একটা নতুন জিনিসে আসি, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপেক্ষিক বেগ বা রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন বা আপেক্ষিক বেগটা কি, যে কোনো একটা বস্তু গতিশীল আছে, তার সাপেক্ষে যদি আরেকটা কোনো গতিশীল বস্তুকে আমরা কনসিডার করি তাহলে সেটাকে বলা হবে আপেক্ষিক বেগ। মানে আসলে দুনিয়াতে সব কিছুই প্রায় আপেক্ষিক, অর্থাৎ কোনো একটা কিছুর সাপেক্ষে আরেকটার বেগ। যেহেতু অ্যাবসলিউট ভেলোসিটি বলে কিছু নেই, সেহেতু সবটাই আপেক্ষিক। মানে কেমন হচ্ছে, একটা উদাহরণ দিই, যে আমরা যখন ট্রেনে বসে থাকি, বাড়ি আসছি বা কোথাও যাচ্ছি, তখন জানলা দিয়ে বাইরে তাকালে গাছপালার দিকে মনে হয় যেন গাছপালাগুলো ছুটে পিছন দিকে চলে যাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি, বা আমার ট্রেন দাঁড়িয়ে আছে আর গাছপালাগুলো ছুটে পিছন দিকে চলে যাচ্ছে। এটা মনে হচ্ছে, এই যে মনে হওয়াটা কিন্তু আপেক্ষিক বেগ, এটাকে বলা হয় আপত যেটা বেগ। আসল ঘটনাটা কি তাই? আসলটা তো তাই না। আসলটা হচ্ছে যে গাছপালা তো ছোটে না, গাছপালা তার জায়গাতেই আছে, কিন্তু আমি বা আমার ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে এই যে মানে মনে হওয়াটা, সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক বেগ। বা আরেকটা জিনিস মনে করতে পারো যে দুটো ট্রেন পাশাপাশি আছে, দুই লাইন দিয়ে যাচ্ছে, এখন দুটো যদি সমান বেগে যায়, দুটোই হয়তো 50 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তাহলে এইখানে একজন বসে আছে তোমার বন্ধু, তুমি এই ট্রেনে বসে আছো জানলার ধারে, দুজনেই মনে হবে যেন সমানভাবে গল্প করতে করতে যাবে, মনে হবে যেন দুজনেই স্থিরভাবে বসে আছে, যতক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। যদি আবার নিচের দিকে তাকাও মনে হবে যেন খুব জোর চলে যাচ্ছে। তো এই যে দুজনেরই বেগ, এখন তাহলে কি, দুজন যখন দুজনের দিকে তাকিয়ে গল্প করছে, তার মানে এদের দুজনের মধ্যে কোনো রকম ভেলোসিটি নেই। মানে কোন ভেলোসিটি নেই, আসলে আপত ভেলোসিটি নেই, অর্থাৎ দুজনে মনে হচ্ছে যেন স্থির আছে। এই যে মনে হওয়া কথাগুলো যখনই আসছে তখন সেগুলোই কিন্তু আপেক্ষিক বা আপত। এখন যদি এটা একই বেগে একই যায় তাহলে মনে হবে যেন দুজনে স্থির আছে, কিন্তু এর ট্রেনটা যদি উল্টো দিকে যেত তখন কি মনে হতো? তখন মনে হতো যে না, খুব জোর চলে যাচ্ছে। এর নিজে তো 50 কিলোমিটার/আওয়ার বেগে গেলে যেমন মনে হয়, যদি দুজন এই অবস্থা হয় তাহলে মনে হবে যেন ওই ট্রেনটা 100 কিলোমিটার/আওয়ার বেগে গিয়েছে। কারণ কি, এটা দেখবে অনুভব করে, যখন দুটো দুই পাশে যায় তখন মনে হবে যেন খুব দ্রুত চলে যাচ্ছে, কিন্তু যখন দুটো ট্রেন একই দিকে যায়, হয়তো বেগ একই না, হ্যাঁ, এর হয়তো 50 এর হয়তো 40, তখনও মনে হবে যেন আস্তে আস্তে যাচ্ছে। কারণ কি, ওই যে 10 ডিফারেন্স আছে, ওই 10টাই তোমার অনুভূত হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে যে যদি একই লাইনে হয় তাহলে কি হবে, বা প্যারালাল যদি হয় তবু একই দিকে হলে বা বিপরীত দিকে হোক, এটা আসলেই বিয়োগ হবে সবসময়, একটার সাপেক্ষে আরেকটা। মানে এটা আমি একটা উদাহরণ দিই, যে মনে করো যে এ একজন স্টুডেন্ট, বি একজন স্টুডেন্ট, সি একজন স্টুডেন্ট। এর কাছে আছে 10 টাকা,
এ হচ্ছে 7 টাকার মালিক আর এ হচ্ছে 14 টাকার মালিক। এখন যখন এদের দুজনের মধ্যে আমি তুলনা করছি তখন বলছি যে কে বড় লোক, এ বড় লোক। কত বড় লোক? 3 টাকা বড় লোক। মানে এর 7 টাকা এর 10 টাকা, এর থেকে এর 3 টাকা বেশি। তাহলে এর 3 টাকা বড় লোক কেন বলছি? কারণ এই 7-এর থেকে 10 হচ্ছে 3 বেশি, তাহলে সেই 3টা আমি পাবো কী করে? 10 - 7। অর্থাৎ যার সাপেক্ষে বলছি, অর্থাৎ বির সাপেক্ষে এ কত, যার সাপেক্ষে বলছি তাকেই বাদ দিয়ে দেবো, মানে 7টাকেই বাদ দিয়ে দিচ্ছি এর থেকে, তাহলে সে 3 টাকা বড় লোক। এবার ঠিক যদি আমি এর সঙ্গে আবার সি তুলনা করি তখন আবার এ কিন্তু গরিব লোক হয়ে গেল, কারণ এর থেকেও কম টাকা আছে। তাহলে এ আবার কত গরিব লোক বা সি কত বড় লোক? সি কত বড় লোক সেটা হচ্ছে, সি হচ্ছে 4 টাকা বড় লোক। কী করে? কারণ এই সি কার থেকে বড় লোক? এর থেকে, এর সাপেক্ষে, সেই জন্য এর যে ভ্যালু সেটাই বাদ দিয়ে দিচ্ছি 14টা থেকে। আচ্ছা, এটা এখন বুঝলে এরকম কেন এইভাবে বলছি সেটা পরে ভেক্টরে যখন আসবো সেটা বুঝতে পারবে, আর ক্লিয়ার হবে। আচ্ছা, এবার যখন একই লাইনে গেল তখন তো খুব সোজাভাবে আমরা বাদ দিলাম, কিন্তু যদি লাইনটা আলাদা থাকে, মানে ট্রেন লাইন ধর এদিকে একটা 60 কিলোমিটার বেগে যাচ্ছে, আর একটা ট্রেন লাইন পার্টি এরভাবে বেরিয়ে যাচ্ছে অন্য লাইনে, ঠিক আছে, সেটা হয়তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা হয়তো অন্য অ্যাঙ্গেলে যাচ্ছে, মানে এটা হয়তো, আচ্ছা এটা 60 নাম দিয়ে এটা এখানে নাম দিলাম ইউ বেগে যাচ্ছে, এটা ভি বেগে যাচ্ছে। তাহলে এখন ইউ এর সাপেক্ষে ভির বেগ কী হবে? যদি একই লাইনে থাকতো তাহলে তো বলতাম যে ভি মাইনাস ইউ, কারণ ইউ এর সাপেক্ষে, যার সাপেক্ষে বলছি আমার মনে ভালো করে খেয়াল করবে, যার সাপেক্ষে তাকেই বাদ দিতে। তাহলে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ, আমি জানতে চাইছি কি ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ। তাহলে এটা কী হবে? যদি ডব্লু তার নাম দিই সেটা সমান হবে ভি মাইনাস ইউ, অর্থাৎ আরেকটার বিয়োগ। এখন এই দেখো ভি মাইনাস ইউ, ইউকে বাদ দিলাম কারণ কি ইউ এর সাপেক্ষে বলেছিল তাই, অর্থাৎ যার সাপেক্ষে হবে তাকে কি করতে হবে? তাকে বাদ দিতে হবে। এটা ইউ, ইউ ভি অনেক সময় একই রকম দেখতে লাগে, গুলিয়ে যাচ্ছে ভি। তাহলে কি হচ্ছে? ইউ এর সাপেক্ষে ভির আপেক্ষিক বেগ, সেটাকে আরেকটা বেগ যেহেতু তৈরি হবে তাই এটা দিলাম। এবার বিয়োগ চিহ্ন দেখো, ভি মাইনাস ইউ, ভি থেকে ইউকে বাদ দিতে হবে। এবার বিয়োগ করতে গেলে আমরা কী করি? আমরা তো বিয়োগ করতে জানি না, আমরা যোগ করতে জানি। সেজন্য যোগ করতে গেলাম কী করবো? এই ইউটাকে আবার মাইনাস করে দেবো, উল্টে দেবো, তাহলে এদিকটা হয়ে গেল মাইনাস ইউ। এবার এই ভির সঙ্গে এটা যদি যোগ করে দিই তাহলে ভি প্লাস অফ মাইনাস ইউ হয়ে যাবে, তার মানে অটোমেটিক ভি মাইনাস ইউ। তাহলে এটা আমি কীভাবে করবো? এই দুটোকে এবার সামান্তরিক সূত্র করে দিলে হয়ে যাবে। এর সমান্তরাল এখানে টানতে হবে আর এর সমান্তরাল এখানে, এটা গেল। তাহলে এই যে কর্ণটা হবে এই কর্ণটাই হচ্ছে আসলে ভি মাইনাস ইউ। তাহলে এটা হয়ে গেল আপেক্ষিক বেগ। আচ্ছা, যাই হোক, এটা আরো বাস্তব উদাহরণ দিই তাহলে আরো তোমাদের ক্লিয়ার হবে। মনে করো এখন তো বর্ষার দিন, বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে আমরা ছাতা মাথায় দিই। ধরো সোজা বৃষ্টি হচ্ছে, কোনো বাতাস নেই, দাঁড়িয়ে আছি আমি, ছাতা সোজাভাবে মাথায় ধরে আছি। এখন যদি আমি গতিশীল হই, সাইকেলে করে বা জোরে হেঁটে যাচ্ছি এবং বৃষ্টি সোজাভাবেই পড়ছে, তাহলে কি আমি ছাতা সোজাভাবেই ধরে রাখবো? সোজাভাবে ধরে রাখছি আর জোরে যাচ্ছি, মনে করো সাইকেলে বা বাইকে, মনে করো বাইকে বসে আছি, বৃষ্টি সোজা পড়ছে, আমি ছাতা সোজা ধরে রেখেছি, তাহলে কি হবে? ভিজে যাব। তার কারণ কি বৃষ্টি এরকম কাতভাবে এসে তোমার গায়ে পড়বে, তখন আমাদের কি করতে হয়? ছাতাটাকে কাত করতে হয় সামনের দিকে। যদি বেশি জোরে বাইক যায় বেশি কাত করতে হয়। তাহলে সেটা কেন, কিভাবে, সেটা আমরা দেখতে চাইছি। মনে করো যে বৃষ্টি সোজাসুজি নিচের দিকে পড়ছে ভি বেগে, এবং একজন মানুষ সে ইউ বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
যদি মানুষটা না এগোতো কোনো রকমভাবে তাহলে বৃষ্টির বেগ ভি ছিল, ভি থাকতো। এখন যেহেতু মানুষটা ভি বেগে মানে ইউ বেগে সামনের দিকে এগোচ্ছে, তাহলে এই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত? মানুষ এখন কি মনে করবে, বৃষ্টিটা ঠিক আগের মতোই ভি বেগে ভদ্রভাবে নিচের দিকে সোজা পড়ছে নাকি কিছুটা বেঁকে গেছে? তো সে যখন ইউ বেগে চলবে তখন আমাকে বের করতে হবে ভেলোসিটিটা উইথ রেসপেক্ট টু দ্য ম্যান, যে মানুষের সাপেক্ষে, অর্থাৎ যে মানুষটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে, অর্থাৎ ভি মাইনাস ইউ। তাহলে লোকটির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ সমান কি হবে, ভি মাইনাস ইউ। এখন এই ভি মাইনাস ইউ আমি কিভাবে করব? যেহেতু বলছি লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে, সেজন্য আমরা আচ্ছা এইটাকে আমরা একটু অঙ্কন করি। প্রথমত এই যে ভিটাকে আমরা সেটা নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি, মান দিক ঠিক রেখে তোকে সরানো যায়। আর ইউটা মনে করো এদিকে ছিল, এখন ইউটার সাপেক্ষে যেহেতু বের করতে হবে ইউটাকে উল্টে দিতে হবে, যার সাপেক্ষে তাকে উল্টে দিতে হয়, তার মানে এটা মাইনাস ইউ হয়ে গেল। ঠিক আছে, এবার এদের দুজনের মধ্যে আপেক্ষিক বেগ বের করতে হবে, অর্থাৎ এদের দুজনের মধ্যে যে লব্ধি বের করতে হবে। তো লব্ধি মানে তো আমরা এটাকে এরকম সামান্তরিক, যেটা এখানে আয়তক্ষেত্র টাইপের হয়ে গেল, এটা হলো। তাহলে এখন এই কর্ণটাই হবে তার লব্ধি, অর্থাৎ বৃষ্টির বেগ এখন কেমন দেখাবে, এরকম, মানে এরকম। অর্থাৎ মানুষটা যখন এখান দিয়ে হাঁটছে সে কীভাবে ছাতা ধরবে, এরকম কাঁধভাবে ধরবে, অর্থাৎ কিছুটা এরকম সামনে ধরবে, এতটা অ্যাঙ্গেলে ধরবে। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, জিনিসটা ইম্পর্টেন্ট, আমি আরেকবার বড় করে আঁকি। বৃষ্টিটা সোজা পড়ছে নিচের দিকে, আমি এইখান দিয়ে এভাবে ধরলাম ভি বেগে, মানুষটা সামনের দিকে হেঁটে যাচ্ছিল ইউ বেগে। এখন এই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে গেলে আমার মানুষের বেগটাকে উল্টে দিতে হবে, এবং এটার লব্ধি দুজনে যদি বের করতে চাই তাহলে এরকম পেলাম, অর্থাৎ বৃষ্টিটা এইভাবে আসছে এখন, তার কাছে মনে হয় সোজা হলো, বেঁকে গেছে, মানে এটারই এক্সটেনশন আর কি। অর্থাৎ ছাতাটাকে আমাকে আর এরকম সোজা ছাতা ধরে রাখলে হবে না, তখন আমাকে ছাতাটা এরকম কাত করতে হবে, সামনের দিকে কাত করতে হবে। কতটা কাত করতে হবে, এই যে থিটাটা, এই থিটাটাকে যদি আমি এখানে দিই, এই থিটা পরিমাণ কাত করতে হবে। ওই থিটার মান কত, ট্যান থিটা সমান লম্ব, এটা মানে কি ইউ, আর এটা হচ্ছে ভি। এটা পরম মান দিলাম আমি এখানে, ইউ এবং ভি পরম মান, তাহলে তো থিটাটা পাবো। এখানে মাইনাস প্লাস নিয়ে দেখতে হবে না, কতটা গ্যাপ ফাঁকা হয়ে থাকছে, এটা সেই থিটাটা, ট্যান থিটা সমান ইউ বাই ভি। আচ্ছা, তার মানে এখানে যদি আমার ইউটা বেশি হয়, অর্থাৎ মানুষটা আরও যদি জোর হাঁটে সামনের দিকে বা জোর যায় সাইকেলে করে বা বাইকে করে, তাহলে ইউ যত বড় হবে, দেখো ইউ যদি বড় হয় তাহলে এটাকে বড় করতে রাখতে হবে, বড় মানে কি লাইনটাও বড় করে দেবো, তাহলে এটা মাইনাস ইউ হলো। তাহলে এখন যে লব্ধি হবে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ বৃষ্টিটা এরকমভাবে পড়বে এখন মনে হচ্ছে। তাহলে ছাতাটা তাকে এরকম না রেখে এতটা কাত রাখলেও হবে না, তখন আরও কাত করতে হবে, মানে এইরকম আরও কাত করতে হবে, আরও যদি জোরে যায় আরও কাত করতে হবে। জন্য দেখবি যখন বাইক বিশাল জোর যায় তখন ছাতা একদম এরকম সোজা, প্রায় সোজা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যদি দাঁড়িয়ে থাকে তাহলে আবার সোজা ছাতা সোজাভাবে ধরতে হয়। আচ্ছা, এখন যে লব্ধি আমি বেগটা পাচ্ছি, যেটা আপেক্ষিক বেগ পাচ্ছি বা এটা যেটা হোক, সেটার পরম মান কত, সেটার মান হবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, তাহলে এখানে যেটা যদি বলি ডব্লিউ, এটা তাহলে ডব্লিউ ইকুয়াল টু প্রথমত ভি মাইনাস ইউ, ভেক্টর আকারে এটা তো ঠিকই আছে, আর মান আকারে কী হবে, ডব্লিউ সমান রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, যেহেতু এটা সমকোণে আছে।
আর দিকটা কত হবে সেটা তো ট্যান থিটা ইকুয়াল টু আসবে, বসিয়ে দিয়ে ট্যান ইন থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স যেটা পাওয়া যাবে সেটা। তো ঠিক আছে, বৃষ্টির নিয়ে একটা উদাহরণ দিয়ে মান দিয়ে বলি। ধরো বৃষ্টি আসছিল 4 মিটার পার সেকেন্ড বেগে, নিচের দিকে পড়ছিল 4 মিটার পার সেকেন্ড, আর মানুষটা যাচ্ছিল সামনের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে √4² প্লাস 3² সমান তো হয়ে গেল কত, 16 25 মানে 5 মিটার পার সেকেন্ড। আর কত দিক হবে, ট্যান ইনভার্স, এটা ইউ মানে 3 আর এটা ভি মানে 4, তাহলে থিটা ইকুয়াল টু সামথিং ট্যান ইনভার্স 3/4। এটা ক্যালকুলেটার বসালে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে, সেই অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা। তো এটা হচ্ছে বৃষ্টির ক্ষেত্রে কত সময় হলো। আমাদের আরেকটা কেস আছে, সেটা হচ্ছে নদী পারের ক্ষেত্রে, সেটা একটু বলে নিই, বাকি যদি সমস্যা হয় পরের দিনে আবার এগুলো আলোচনা হবে। নদী কাদের কাদের বাড়ির দিকে আছে জানি না, অনেকের বাড়ির দিকে থাকার কথা, নদী অনেকে পার হয়েছে। তবে যে নদীতে স্রোত থাকে আমরা সেই নদীর কথা বলছি মেনলি। যে নদীতে জল স্থির থাকে ওটা তো নদী ঠিকই আছে, কিন্তু আমাদের আসল নদী নয়। মানে নদী বলতে সাধারণত বোঝায় যেখানে প্রবাহ হবে, এরকম নদীর দুই পাড়, তাদের মধ্যে যে চওড়া যেটা সেটা হচ্ছে ডি। এখানে একটা ঘাট আছে মনে করো, ফেরিঘাট, এখানে একটা ঘাট, খেয়া পার হয় এখান থেকে এখানে সোজা। এখন যদি নদীতে কোনো রকম স্রোত না থাকে স্থির, তাহলে নৌকা এখান থেকে ছাড়বে, সোজা এখানে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের কেসটা ওইটা না, আমাদের কেস হচ্ছে যে নদী একটা ইউ বেগে প্রবাহমান, মানে স্রোতের বেগ ইউ। এখন তাহলে এখান থেকে একটা নৌকা ছেড়ে দিলাম ভি বেগে, তাহলে সোজা ছাড়লাম, সে কি এই ঘাটে গিয়ে পৌঁছাবে? পৌঁছাবে না। কোথায় টেনে নিয়ে এখানে কোথায় ফেলবে? এখন আমাকে তো এই ঘাটেই পৌঁছাতে হবে, না হলে তো মানে কাদায় নামতে হবে, ঝামেলা আছে, ওখানে যাওয়া যাবে না, আমি এখানেই যাব। তাহলে আমাকে কি করতে হবে? নদীর স্রোত তো বইবে, তাই কথা আমি আটকাতে পারবো না। তাহলে আমাকে কীভাবে পার হবো নৌকাটা, যাতে করে আমাকে ওই ঘাটেই পৌঁছাতে হয়। তো যারা এগুলো পারাপার হয়েছে তারা জানবে যে নৌকাটা আসলে এরকমভাবে কাত করে ছাড়তে হবে, মানে একটা অ্যাঙ্গেল করে ছাড়তে হবে এটার সঙ্গে ভি বেগ। তাহলে এটা ছাড়লে কি হবে, প্রথমত ভিটাকে আমরা এদিকে ছাড়ছি, তাকে যদি দুটো অংশ ভাঙি, একটা উপাংশ হচ্ছে ভি কস থিটা, আর এদিকের উপাংশটা হবে ভি সাইন থিটা। এখন দেখো ভি সাইন থিটা উপাংশটা কিন্তু এই যে পুরোপুরি অনুভূমিক বাঁ দিকে, আর ইউটা হচ্ছে স্রোতের বেগ, সেটা পুরোপুরি অনুভূমিক কিন্তু ডান দিকে। এরা দুজন যদি সমান হয় তাহলে আমার নৌকাটা ডাইনে বামে যাওয়া থেকে মানে বাঁচলো, সোজা পার হবে। অর্থাৎ একে মেরে দিচ্ছে, অর্থাৎ স্রোতের বেগের যে অংশটা সেটাকে কে কভার করে দিচ্ছে, ভি সাইন থিটা। মানে ভি সাইন থিটা উপাংশটা এমন হবে, আমি সেই রকম অ্যাঙ্গেলেই ছাড়বো যাতে করে সেটা স্রোতের বেগের সমান হয় এবং দুজন মারামারি করে মরে যায়, অর্থাৎ দুজন ভ্যানিশ হয়ে গেল, সামনের এদিকে নয় পিছনে নয়। তাহলে এখন যেটা ভি কস থিটা বেগটা পাচ্ছি সেটা পুরোপুরি নির্বিঘ্নে ওপারে চলে যাবে। তাহলে এখন যদি ওপারে যায় তাহলে কত সময় লাগবে সেটা যেহেতু নদীটা ডি চওড়া, তার মানে এটা এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা অনুযায়ী যেটা সময় লাগবে সেটা হচ্ছে ডি বাই ভি কস থিটা। এখন দেখো এই যে সময়টা লাগছে নদী পার হতে, সেই সময়টা কার কার উপর নির্ভর করছে? একটা তো নির্ভর করছে নদী কত চওড়া, ডি। দ্বিতীয়ত হচ্ছে নৌকার বেগ কত, ভি। তৃতীয়ত হচ্ছে থিটা, কত কোণে ছাড়লাম। তো নদীর চওড়া তো তুমি পরিবর্তন করতে পারবে না, নদী তো নদীর মতো চওড়া থাকবেই। ভিটা হচ্ছে নৌকার বেগ, নৌকা একটা নির্দিষ্ট আছে হয়তো, যে নৌকাটাই ওইটাই, ওর থেকে বেশি জোর হয় না, সে তার বেগ ফিক্সড। তাহলে এখন আমার সময় বেশি লাগবে না কম লাগবে সেটা নির্ভর করছে শুধুমাত্র থিটার ওপর। কোনো একটা নির্দিষ্ট নদীর নির্দিষ্ট নৌকার ক্ষেত্রে শুধুমাত্র থিটার ওপর নির্ভর করছে যে আমার নদী পার হতে সময় কত লাগবে।
এখন দেখো তাহলে এই যে থিটার মান কি হলে টির মান কি হবে, অর্থাৎ টি যদি ম্যাক্সিমাম মিনিমাম পেতে চাই, অর্থাৎ খুব কম টাইমে আমি নদী পার হতে চাই, টির মান সবচেয়ে কম পেতে চাইছি, আমি অল্প টাইমে নদী পার হতে চাইছি, তাহলে কস থিটার মান কি হতে হবে, বেশি হতে হবে। কারণ কি কস থিটার নিচে আছে, তাহলে কস থিটার বেশি, সবচেয়ে বেশি মান কত, 1, তাহলে তখন থিটা মানে কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান যেহেতু 1, অর্থাৎ যদি 0 ডিগ্রি করি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি করি মানে সোজাই যদি ছাড়ি, তাহলেই সবচেয়ে কম সময় লাগবে। এখন সময় কম লাগবে, কিন্তু সে কোথায় গিয়ে পৌঁছাবে তার কিন্তু ঠিক নেই। নদী পার হবে বটে, কিন্তু এই ঘাটে পৌঁছাবে না। যদি সোজাই ছাড়া হয় আর স্রোতের বেগ থাকে, টেনে টেনে থাকে, এরকম কোথাও অন্যদিকে তুলবে। তাহলে এখন আমার উদ্দেশ্য 2 রকমভাবে নদী পার হতে পারে। একটা হচ্ছে যে কম সময় নদী পার, আর একটা হচ্ছে ঠিক এই ঘাট থেকে ঘাটে যাব, অর্থাৎ কম ডিস্ট্যান্সে নদী পার। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পার, আর একটা হচ্ছে ন্যূনতম সময় নদী পার। এখন কার কোনটা দরকার? মনে করো যে একজন মানে চোর বা কোনো একটা অপরাধী, সে তাড়া খেয়ে সে নদী পার হয়ে ওপারে যাবে। এখন তার কাছে কোনটা বড়? তার কাছে কম টাইমে পার হওয়াটা বড়। সে কোন দিকে উঠলো সেটা বড় কথা না, বরং ঘাটে না উঠে ওই দিকে উঠলেই তো আরও ভালো, সে পালিয়ে যেতে পারবে। অর্থাৎ কাদা টাদা লাগুক, সে ওইভাবে পালিয়ে যাবে। তাহলে তার ক্ষেত্রে কিন্তু কম টাইমে নদী পার দরকার। আরেকজনের ক্ষেত্রে মনে করো যে ভদ্রলোক স্যুট বুট পরে আসছে, সে এখন বাজার যাবে বা অফিসে যাবে, তো সে যদি দেখে যে কম টাইম আমার চাই, কিন্তু তাকে নামতে হবে সেই কাদায় গিয়ে এবং অন্য দিকে, সেখান থেকে আবার হেঁটে হেঁটে এখানে আসতে হবে, এখান থেকে আবার তাকে অন্য গাড়ি ধরতে হবে, তো সুতরাং সে তো চাইবে না সেটা করতে। সে চাইবে কম দূরত্বে নদী পার হই, তাতে একটু সময় বেশি লাগুক, কিন্তু আমি যেন ঘাটে পৌঁছাই, ঘাট দিয়ে সে উঠবে। তাহলে দুটোর ক্ষেত্রে দুটো আলাদা। তাহলে একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে আমাকে সোজা ছাড়তে হবে নৌকাটাকে, আর যদি ন্যূনতম ডিস্ট্যান্সে নদী পার হতে হয় তাহলে আমাকে থিটা কোণে ছাড়তে হবে। এখন এই থিটাটা কত সেটা জানার জন্য আমি এখান থেকে বের করতে পারবো। সাইন থিটা সমান, এটা হচ্ছে ভি বাই ইউ বাই ভি, এটা ভি। এখন ইউটা তো স্রোতের বেগ কত ছিল, ধরো এখানে 2 কিলোমিটার, বা এটা ছিল নৌকার বেগ মনে করে 4 ছিল, তাহলে সাইন থিটা সমান যদি হাফ হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত আসলে 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাড়তে হবে। এবং সেই 30 ডিগ্রি যদি হয়, তাহলে টি কত লাগবে, cos 30-এর মান বসাতে হবে, এবং ডি নদী কত চওড়া এবং নৌকা কত বেগে যাচ্ছে সেই মানগুলো বসিয়ে দিলে ন্যূনতম টাইমে পেয়ে যাব। আর টাইম ম্যাক্সিমাম মানে কত, যখন cos থিটার মান সর্বনিম্ন হবে, মানে cos থিটার মান 0 হবে, cos থিটা 0 মানে থিটা 90, থিটা 90 মানে এই দিকে। তো কেউ যদি নৌকা সরাসরি এই দিকে ছাড়ে, সে কি জীবনে ওই দিকে পৌঁছাবে? তার তো ইনফিনিটি টাইম লাগবে ওপাশে পৌঁছাতে, অর্থাৎ অসীম লাগবে, অর্থাৎ 1/0 মানে ইনফিনিটি টাইম হয়ে যাচ্ছে টি ম্যাক্সিমাম। টি ম্যাক্সিমামের দরকার নেই আমাদের, দরকার টি মিনিমামের। টি মিনিমাম তাহলে কত হচ্ছে, ডি বাই ভি, কারণ cos থিটা সেক্ষেত্রে 1। আচ্ছা, তাহলে এই হচ্ছে যে ন্যূনতম দূরত্বে নদী পার এবং ন্যূনতম সময় নদী পার। এখন এই আপেক্ষিক বেগ টোটাল জিনিসটাই একটা ভেক্টর, যে মানুষের কঠিন বলে, তার মধ্যে এইটুকুর জন্যে আমি চেষ্টা করলাম সহজে বোঝানোর জন্য, কতটা পেরেছি জানি না, কিন্তু এটা একেবারেই প্রথম দিনে সবার মাথায় পুরোপুরি ঢুকে যাবে সেটাও আশা করি না, বা সেটাও মানে স্বাভাবিক নয়। তারপরেও নিজেরা চেষ্টা করে দেখো, যদি কিছুটা বোঝা যায়, আর বাকিটা প্রশ্ন উত্তরের মাধ্যমে পরের দিনের চেষ্টা করা যাবে, এবং কিছু অঙ্ক করলে পরের দিনে আশা করি আর একটু ক্লিয়ার হবে। ওকে।